আজ কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে। প্রেগন্যান্সিতে মানসিক স্বাস্থ্য এবং প্রসব পরবর্তী মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে। যেকোনো মানসিক রোগী প্রেগন্যান্সির সাথে থাকতে পারে, যেমন কমন যে রোগগুলো বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এগুলো যে কোনোটার সাথেই কিন্তু একজন মেয়ে প্রেগনেন্ট হতে পারে। তবে যেটা উচিত সেটা হলো যে কোনো রোগ, সেটা মানসিক রোগ হোক আর অন্য যে কোনো রোগী হোক, সেটার যথাযথ চিকিৎসা করে যখন রোগটি নিয়ন্ত্রণের ভেতরে থাকে, অর্থাৎ রোগের তীব্রতা কম, সবচেয়ে কম ওষুধ ব্যবহার করতে হয় রোগটি নিয়ন্ত্রণের জন্য, এরকম অবস্থাতেই কিন্তু প্রেগনেন্সিটা নেওয়া উচিত। তাই যদি কারো আগে থেকেই মানসিক রোগ থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই তার মানসিক ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে তার প্রেগনেন্সি নেওয়া তার জন্য সেফ কিনা, এবং যতদিন প্রেগনেন্সি নিতে না পারছেন ততদিন কিন্তু আহ, ততদিন একটি নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু তাকে থাকতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই প্রেগনেন্সির শুরু থেকেই ফলিক অ্যাসিড খেতে হবে, রেগুলার ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন এবং নিয়মিত চেক আপে থাকবেন, নিয়মিত ওষুধ খাবেন যাতে তার রোগটি কন্ট্রোলে থাকে। এখানে উল্লেখযোগ্য যে মানসিক রোগগুলো কিন্তু প্রেগনেন্সিতে আরো বেড়ে যেতে পারে, অর্থাৎ দেখা যায় যে রোগগুলো ফ্লেয়ার হয়। প্রেগনেন্সি হরমোনের জন্য আমরা সবাই জানি যে মাতৃত্বকালীন সময় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন এসব হরমোন এবং আরো বেশ কিছু কর্টিসল, আরো অনেক হরমোন কিন্তু অনেক উচ্চ মাত্রায় বেড়ে যায় এবং হরমোনের অনেক তারতম্য হয়। তো এই কারণে কিন্তু মানসিক রোগগুলো তীব্রতা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যাদের আগে থেকেই মানসিক রোগ আছে তারা কিন্তু তার মানসিক রোগের ডাক্তারের সাথে রেগুলার চেক আপে থাকবেন, এবং অবশ্যই তার অবস্টেট্রিশিয়ান এর সাথে তো থাকবেনই, এবং নিয়মিত ওষুধ খাবেন। ওষুধ বন্ধ করলে কিন্তু মানসিক রোগটা ফ্লেয়ার হওয়ার চান্স থাকে। এবং আমরা সবাই জানি এই রোগে রোগীর শারীরিক ঝুঁকির সাথে কিন্তু মানসিক প্রবলেমের জন্য সে কিন্তু অনেক সময় সুইসাইডাল অ্যাটেম্প, হোমিসাইডাল অ্যাটেম্প, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, অনেক ডিপ্রেশনে পড়ে যেতে পারে। এবং মানসিক রোগের কমপ্লিকেশন হিসাবে কম ওজনের বাচ্চা হওয়া, সময়ের আগে প্রসব হওয়া, এই ধরনের সমস্যাগুলিও কিন্তু হতে পারে। প্রেগনেন্সিতে বিভিন্ন মানসিক রোগ, যেমন আমরা কমনলি যেগুলো দেখে থাকি, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এগুলো থাকে। তো এসব ক্ষেত্রে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে এনে তারপর প্রেগনেন্ট হওয়া উচিত। এবং অবশ্যই পুরো প্রেগনেন্সিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে রোগীর পরিবার। সেক্ষেত্রে রোগীর হাজবেন্ড, তার পরিবারের সদস্য যারা আছেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, যাদের আরো ছেলে মেয়ে আছে, সবার কিন্তু এই মায়ের প্রতি একটু সচেতন ভাবে, একটু সফটলি বিহেভ করতে হবে। আমরা যেটাকে বলি টেন্ডার লাভিং কেয়ার, যে তার সাথে সহমর্মিতা প্রদর্শন করতে হবে। হ্যাঁ, এবং তাকে উত্তেজিত করা যাবে না, যেন কোনোভাবে তার এই রোগটা যেন প্রভোক্ট না হয়, যেন এই রোগের তীব্রতার দিকে আমরা যেন তাকে ঠেলে না দিই। এবার আসি প্রসব পরবর্তী সময়ের ব্যাপারে। যাদের মানসিক রোগ কখনোই ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু আমি আসলে বলতে চাই যে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 50%, প্রায় 50% মহিলার ক্ষেত্রে কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন হয়। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেখানে আমাদের মায়েরা অনেক ব্যস্ত, তাদের এক হাতে নতুন বাচ্চাকে দেখতে হয়, তার নতুন মাতৃত্বের জন্য তার শারীরিক পরিবর্তন, আবার যাদের আরো বাচ্চা আছে, সবকিছু মিলে এবং পরিবারের সব কাজ, তাকে ডেলিভারি হয়ে যাওয়ার পরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাকে একাই সামলাতে হচ্ছে। এসব ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় যে একটা মায়ের যে মানসিক পরিবর্তন হচ্ছে, তার উপর যে একটা মানসিক চাপ যাচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্ব পায় না, এবং দেখা যায় যে এই পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা অনেক ক্ষেত্রে আনডায়াগনোস থাকে। তো এর লক্ষণগুলো হিসেবে আমরা দেখি যে, যেগুলো কমনলি দেখা যায় যে মা খুব আবেগপ্রবণ হয়ে পড়ছেন, খুব অল্পতেই কান্নাকাটি করছেন, ভীষণ রকমের ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, ভবিষ্যৎ নিয়ে খুব নেতিবাচক চিন্তা ভাবনা করছেন, অযথা ভয় তার ভিতরে চলে আসছে, নিজেকে নিয়ে ভয়, বাচ্চাকে নিয়ে ভয়, বাচ্চার যে কোনো স্বাভাবিক জিনিসে অতিরিক্ত টেনশন করছেন, কারো কারো সুইসাইডাল টেন্ডেন্সি হয়, এমনকি খুব তীব্র ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে মেরে ফেলার টেন্ডেন্সিও অনেক ক্ষেত্রে হতে পারে, যারা খুব আনকন্ট্রোল ভাবে সিজোফ্রেনিক বা খুব বেশি ডিপ্রেশনে পড়ে গেছেন, এসব ক্ষেত্রেও হতে পারে। তো এই লক্ষণগুলো দেখলে কিন্তু অবশ্যই আপনি মানসিক রোগের ডাক্তারের শরণাপন্ন হবেন। অ্যাটলিস্ট তার ট্রিটমেন্ট এবং কাউন্সেলিং তো অবশ্যই প্রয়োজন। তো এসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি নিতে হবে, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টও প্রয়োজন। আর ট্রিটমেন্টের পাশাপাশি আমরা তো ওষুধ ব্যবহার করেই থাকি, এর পাশাপাশি আগেও যেটা বলেছি যে পারিবারিক সহমর্মিতা, এই
মায়ের জন্য কিন্তু আমাদের অনেক সহমর্মিতা দেখাতে হবে, এবং তাকে কিন্তু যেভাবে তার কষ্ট কম হয়, তাকে অবশ্যই মাকে একটু ঘুমানোর সময় দিতে হবে। দেখা যায় যে পোস্টপার্টাম পিরিয়ডে বাচ্চা সারা রাত সজাগ থাকছে, বাচ্চাকে খাওয়াতে হচ্ছে 2 ঘন্টা পর পর, এদিকে মার ভেতরে কিন্তু হরমোনাল চেঞ্জ গুলো চলে আসছে। প্রেগনেন্সি শেষ, এবার তার বিভিন্ন হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রোল্যাক্টিন, এই হরমোনগুলোর ভিতরে কিন্তু অনেক তারতম্য আসছে। এই তারতম্য কিন্তু তার মানসিক রোগ ডেভেলপ করার সাথে খুব ভীষণভাবে জড়িত। তো এই সময়টা কিন্তু মাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, তাকে সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে। বাচ্চাকে কিন্তু পরিবারের অন্য সদস্য যারা আছেন তাদেরও সমানভাবে বাচ্চার সাপোর্টের জন্য সময় দিতে হবে, এবং মায়ের মন ভালো খারাপ, তার মানসিক সাপোর্ট, এগুলোর জন্য কিন্তু অবশ্যই টেন্ডার লাভিং কেয়ার বা সহমর্মিতার সাথে এটা কিন্তু হ্যান্ডেল করতে হবে। তো আমার মনে হয় যে মা 9টা মাস বাচ্চাকে গর্ভে ধারণ করলেন, এবং বাচ্চা জন্মের সাথে সাথে নিজের সবকিছু ভুলে গিয়ে সেই বাচ্চার কেয়ারের জন্য নিজের সকল ধরনের হরমোনাল চেঞ্জ, শারীরিক কষ্ট সবকিছু ভুলে গিয়ে বাচ্চার জন্য নিজেকে বিলিয়ে দেন, সেই মায়ের জন্য আমরা পরিবার, তার স্বামী, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি বা পরিবারের আরো পরিজন যারা আছেন, অবশ্যই তার মায়ের প্রতি সহমর্মিতা থাকা উচিত। আশা করি আমরা গর্ভাবস্থায় এবং প্রসব পরবর্তী সময়ে যে মানসিক চেঞ্জটা আসে মায়ের, এই ব্যাপারে আমরা সবাই সচেতন হব। সবাই ভালো থাকবেন।